হ্যালো বন্ধুরা, তো আজ আমি তোমাদের জন্য একটি মজাদার জাপানিজ ড্রামা এক্সপ্লেন করতে যাচ্ছি, যেখানে ছেলেটি মেয়েটির কাছ থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য তার সাথে ভালোবাসার অভিনয় করে। তবে শেষমেশ সে ওই মেয়েটিকে ভালোবেসে ফেলে। কিন্তু মেয়েটি যখন জানতে পারে যে ছেলেটি তার সাথে এতদিন নাটক করেছে, ঠিক তখন কি হবে তা জানতে হলে গল্পটি তোমাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। আশা করছি আজকের এই রোমান্টিক গল্পটি তোমাদের বেশ ভালো লাগবে। তো চলো আর দেরি না করে গল্পের কাহিনীতে ফেরা যাক। তো গল্পের শুরুতেই আমরা স্যানকো নামের একটি বড় নোবেল ফ্যামিলিকে দেখতে পাই, আর তাদের আদরের রাজকুমারী মিকার আজকে বিয়ে হয়েছে এবং তাদের রিসেপশনে 2000 মানুষকে আমন্ত্রণ করা হয়েছে। এখানে মিকা সেজেগুজে তার হাজব্যান্ড রুহির জন্য অপেক্ষা করছিল, যাতে তারা দুজন একসাথে অতিথিদের সাথে দেখা করতে পারে। কিন্তু মিকার দাদু রুহিকে একটি এমার্জেন্সি মিটিংয়ে পাঠিয়েছিল, আর সেখান থেকে ফিরে আসতে তার কিছুটা লেট হচ্ছিল। তখনই একজন স্টাফ দৌড়ে এসে বলে, আমাদের একজন গেস্ট পাগল হয়ে গিয়েছে এবং সে চাকু দিয়ে সমস্ত গেস্টদের ভয় দেখাচ্ছে। এটা শোনার সাথে সাথে মিকা বাইরে চলে আসে এবং সেই পাগল অতিথিকে বলে, দেখো তোমরা সবাই আমার অতিথি, তুমি দয়া করে তাকে ছেড়ে দাও। যদি তুমি কাউকে বন্দি বানাতে চাও তাহলে তুমি আমাকেই নিয়ে নাও, আর এতে তোমার বেশি ফায়দা হবে, কারণ আমি স্যানজো পরিবারের একমাত্র প্রিন্সেস। এটা শুনে ওই লোকটি মিকাকে তার কন্ট্রোলে নেওয়ার জন্য ছুটে আসে, কিন্তু মিকা ওই লোকটাকে মেরে মাটিতে ফেলে দেয়, কারণ সে ক্যারাটে জানতো। তখন ওই লোকটির হাত থেকে চাকু পড়ে যায়। সে যখন চাকুটি নিতেই যাবে, ঠিক তখনই এই ড্রামার নায়কের এন্ট্রি হয়। রুহি তখন তলোয়ারটি উঠিয়ে ওই লোকটিকে বলতে থাকে, তুমি যদি এখন বাঁচতে চাও তাহলে একদমই নড়াচড়া করবে না, আর তুমি তো জানোই স্যানজো ফ্যামিলি আইনের ঊর্ধ্বে। এখন আমরা যদি তোমার সাথে কিছু করি তাহলে তুমি পুলিশের কাছে আমাদের বিরুদ্ধে কমপ্লেনও করতে পারবে না। এরপর মিকার দাদু বলছিল, তুমি কোম্পানির সাথে জালিয়াতি করেছো, আর বিশ্বাসঘাতকদের আমাদের এখানে কোনোই জায়গা নেই, আর তাকে এখান থেকে নিয়ে বাইরে ফেলে দাও। তার আদেশও পালন করা হয়। এরপর রুহি মিকাকে উঠিয়ে জড়িয়ে ধরে আর জিজ্ঞাসা করে, ডার্লিং তুমি কি ঠিক আছো? এটা দেখে সেখানকার সকল লোকজন অনেক খুশি হয় যে প্রিন্সেসকে তার হাজবেন্ড কতটা ভালোবাসে। তো এখান থেকে সিন অতীতে শিফট হয়ে যায়, আর এখানে আমরা জানতে পারি মিকা এত ভালো হাজবেন্ড কি করে পেল। আসলে মিকার হাই স্কুলের লেখাপড়া শেষ হয়ে গিয়েছিল, আর তার পরিবার বলছিল যে এখন তাদের রীতি অনুসারে মিকাকে বিয়ে করতে হবে, কিন্তু তার বয়স মাত্র 18 বছর ছিল। কিন্তু মিকা আগে কাউকে ভালোবাসতে চেয়েছিল, আর যে ব্যক্তিকে সে ভালোবাসবে তাকেই সে বিয়ে করবে। তবে সে এখন পর্যন্ত কাউকেই ভালোবাসতে পারেনি, কারণ সে ছোটবেলা থেকেই গার্লস স্কুলে লেখাপড়া করেছে। তাই মিকা তখন তার বুদ্ধি ব্যবহার করে এবং তার পরিবারকে বলে, আমি আমার বয়ফ্রেন্ড রুহিকে ভালোবাসি। আর অন্যদিকে সে রুহির সাথেও এটা চুক্তি করে নিয়েছিল যে আমাদের বিয়েটা শুধুমাত্র লোক দেখানো বিয়ে হবে,
বিয়ের পরে আমি তোমার সাথে থাকতে পারবো না, আর সেই সময়টাই আমি আমার সত্যিকারের ভালোবাসাকে খুঁজব। আর এই প্রস্তাবে রুহিও রাজি হয়। তো বর্তমানে রুহি এবং মিকা সবার সামনে হ্যাপি কাপল হওয়ার অভিনয় করতে থাকে। তো বিয়ের পর মিকা এবং রুহিকে থাকার জন্য একটি ব্যক্তিগত বাংলো দেওয়া হয়েছিল। তো রাতে যখন রুহি তার কাজ শেষ করে বাসায় আসে, তখন মিকা রুহিকে ওয়েলকাম এবং গুড নাইট দুটো একসাথেই বলে নিজের স্কিন কেয়ার করতে চলে যায়। কারণ তাকে সুন্দর দেখানো খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ এর ফলেই তো কোনো হ্যান্ডসাম ছেলে তাকে পছন্দ করবে। তো এর পরের দিন রুহি অফিসের জন্য বেরিয়ে যায়, আর ঘরের সকল কাজ মিকার স্টাফ করে চলে যায়। তো বাসায় বসে মিকা খুবই বোর হচ্ছিল, এজন্য সে সোশ্যাল মিডিয়া ঘুরে দেখতে থাকে যে তার ফ্রেন্ডরা তাদের কলেজ লাইফ খুব সুন্দরভাবে এনজয় করছে। তখনই মিকার একজন ফ্রেন্ড মিওরু মিকাকে কল করে তাদের কলেজের ওয়েলকাম পার্টিতে ইনভাইট করে। পার্টির নাম শুনতে মিকা খুবই খুশি হয়ে যায়, কারণ অন্তত এই অজুহাতে সে নতুন মানুষদের সাথে পরিচিত হতে পারবে, আর সেখানে গেলে হয়তো সে তার সত্যিকারের ভালোবাসা পেয়েও যেতে পারে। তো এর পরের সিনে মিকা মিওরি তার নতুন বন্ধুদের সাথে একটি রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল। সেখানে মিওরি মিকাকে লাল টি শার্ট পরা একটি ছেলেকে দেখিয়ে বলতে থাকে, ওই ছেলেটা কালকে আমাকে প্রপোজ করেছে এবং আমিও তাকে পছন্দ করি, কিন্তু এখনো পর্যন্ত আমি তাকে কোনোই উত্তর দেইনি। এরপর যখন মিকা একা ছিল, তখন সেই রেড টি শার্ট পরা ছেলেটা এসে মিকাকে বলতে থাকে, তোমাকে আমার কাছে ভালো লেগেছে, আমি কি তোমার কন্ট্যাক্ট নাম্বার পেতে পারি? তখন মিকা তাকে বলে, কালকে তো তুমি আমার ফ্রেন্ডকে প্রপোজ করেছিলে। এটা শুনে ওই ছেলেটা বলে, তো কি হয়েছে, তোমার বন্ধু তো আমাকে এখনো কোনো উত্তরই দেয়নি, এজন্য আমি এখন তোমাকে প্রপোজ করছি। এইসব কথা শুনে মিকার খুবই আজব লাগে। সে তখন ওই ছেলেটিকে বলতে থাকে যে এটা কোনোভাবেই হতে পারে না। সর্বপ্রথম তুমি নিজে থেকে ক্লিয়ার হও যে তুমি কাকে পছন্দ করো। এভাবে সব মেয়েদেরকে প্রপোজ করা ছেলেদেরকে আমার কাছে ক্যারেক্টারলেস বলে মনে হয়। তা শুনে ওই ছেলেটি বলে, আরে যাও, তুমি তো খুবই বোরিং একটা মেয়ে, এই সময়ে এসেও তুমি সত্যিকারের ভালোবাসা খুঁজছো। তখনই কিম নামের একটা ছেলে এসে মিকার সাথে কথা বলে। সে তখন মিকার সাথে খুবই ভালো ব্যবহার করছিল এবং কথা বলতে বলতে সে মিকাকে তার বাসা পর্যন্ত ছেড়ে দিতে যায়। এখানে মিকা মনে করছিল কিম হয়তো তাকে পছন্দ করে, কিন্তু তার এই ভুল ধারণা খুব তাড়াতাড়ি ভেঙে যায়, কারণ কিম মিকাকে নিয়ে রুহির হাতে তুলে দেয়। আর এখান থেকেই মিকা জানতে পারে রুহি কিমকে বলেছিল আমার ওয়াইফকে পার্টি থেকে নিরাপদে ফিরিয়ে নিয়ে আসো। এসবে মিকা খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায়, কারণ তার অ্যাফেয়ার করার আর একটা সুযোগও হাতছাড়া হয়ে গেল। তখন রুহি খুবই আদরের সাথে মিকার মাথার উপর হাত রাখে আর বলে, দেখো সুইট হার্ট, যদি তুমি সত্যিকারের ভালোবাসা খুঁজতে চাও তাহলে সর্বপ্রথম তুমি আমাকে ভালোবেসে দেখতে পারো, কারণ আমার থেকে বেশি তোমাকে কেউই ভালোবাসতে পারবে না। এরপর আমাদের পাস্টের কিছু সিন দেখানো হয়। যখন ছোটবেলায় মিকার বয়স 10 বছর ছিল, তখন কিছু গুন্ডারা মিকাকে তুলে নিয়ে যেতে এসেছিল। তবে ওই সময় রুহি এসে মিকাকে বাঁচিয়েছিল, আর তখন থেকে মিকা রুহিকে চিনত। তো বর্তমানে রুহি মিকাকে একটি ওয়েডিং রিং গিফট করার জন্য একটি দোকানে নিয়ে যায়। সেখানে রুহির সাথে মায়ুরি নামের তার একজন কলেজ ফ্রেন্ডের দেখা হয়, যে এই স্টোরের ম্যানেজার ছিল। সেখানে রুহিও ময়ূরীকে চিনে ফেলে। এর পরের সিনে মিকা, রুহি এবং মায়ুরি একসাথে বসে কথা বলছিল। মায়ুরি তখন তাদেরকে বলছিল, আমি নিউজ পেপারে তোমাদের বিয়ের ছবি দেখেছি। তবে ঠিক তখনই রুহির কাছে একটা কল আসে। ফোনটি রিসিভ করতে রুহি বাইরে চলে যায়। তখন মায়ুরি মিকাকে জিজ্ঞাসা করে, রুহি তোমাকে বিয়ের জন্য কিভাবে প্রপোজ করেছিল? আসলে মিকা যেহেতু মায়ুরিকে তাদের সত্য ঘটনাটা বলতে পারবে না, এজন্য সে বাহানা করে একটি রোমান্টিক গল্প বানিয়ে বলে দেয় যে রুহি বড় একটি ফ্লোয়ার বুকে হাতে নিয়ে নীল ডাউন হয়ে আমাকে প্রপোজ করেছিল। এই ঘটনা শুনে মায়ুরি খুবই অবাক হয় আর বলে,
সত্যিই তুমি রুহির জন্য খুবই স্পেশাল, কারণ সে তো কোনো মেয়েদেরকেই পাত্তা দেয় না। আমি নিজেও এমনকি এতে ট্রাই করে দেখেছিলাম, কিন্তু ওই সময় সে আমার দিকে ফিরেও তাকায়নি। এরপর সেখানে রুহি চলে আসে। তখন মিকা বাহানা করে সেখান থেকে চলে যায় আর কিছু দূর গিয়ে লুকিয়ে লুকিয়ে তাদেরকে দেখতে থাকে। মিকা এখানে মনে করতে থাকে হয়তো অতীতে তাদের ভিতরে কিছু একটা চলছিল। আগে তো তাদের ভিতরে কিছুই হয়নি, কিন্তু যদি এবার কিছু হয়ে যায় তাহলে আমার রাস্তা একদম ক্লিয়ার। তবে এখানে কথা বলতে বলতে মায়ূরী মিকাকে লুকিয়ে থাকতে দেখতে পায়, তাই সে সেখান থেকে রুহির কাছে চলে যায় আর সে রুহিকে কিস করে। এটা দেখে মিকা খুবই আপসেট হয়ে বাসায় চলে আসে এবং বাসায় বসে ভাবতে থাকে হয়তো তারা দুজন এতক্ষণে হোটেলে চলে গিয়েছে। তবে মিকা এখানে জানতো না কিস করার পর জয় বলেছিল যে তুমি সবসময়ের মতোই এবারও আমাকে জোর করে কিস করেছো। তো কিছুক্ষণ পর রুহি বাসায় চলে আসে। তখন সে মিকাকে বলতে থাকে তুমি আমাকে না বলে কিভাবে বাসায় চলে আসলে। তখন মিকা বলে দেয় আমার মনে হচ্ছিল যে তুমি মায়ূরীর সাথে সময় কাটাচ্ছ। তখন রুহি তাকে বলে দেয় দেখো আমি শুধু তোমাকেই ভালোবাসি আর তোমার সাথেই থাকতে চাই। তখন মিকা তাকে বলে দেয় আমি চাই তুমি আমার সাথে আমার বডিগার্ডের মতো বিহেভ করো। এসব শুনে রুহি বলে ঠিক আছে, তাহলে আমি তোমার জন্য যে রিংটা কিনেছিলাম কালকে গিয়ে এটা ফেরত দিয়ে আসবে। এজন্য মিকা পরের দিন স্টোরে যায় রিংটি ফেরত দেওয়ার জন্য। সেখানে মায়ূরীর সাথে তার আবারও কথা হয়। সেখানে মায়ূরী মিকার কাছে ক্ষমা চায় আর তার কাছে এটা ক্লিয়ার করে দেয় যে রুহি কখনোই আমার উপর ইন্টারেস্ট ছিল না। এটা শোনার পর মিকা রিংটি ফেরত দেয় না। তো এর পরের সিনে রুহি যখন মিকার আঙুলে তার ওয়েডিং রিংটি দেখতে পায় তখন সে মনে মনে অনেক খুশি হয় আর ভাবে মিকা মনে হয় আমাকে তার হাজব্যান্ড হিসেবে গ্রহণ করে নিয়েছে। তখন মিকা তাকে ক্লিয়ার করে দেয় দেখো এই রিংটা আমি পরব, তবে যখন আমি দেখব যে আমার কারোর সাথে অ্যাফেয়ার হতে পারে তাহলে এই রিংটা আমি তোমাকে ফেরত দিয়ে দেব। তো এর পরের দিন কিম মিকার কাছে এসে সরি বলে, কারণ সেদিন রাতে সে মিকাকে রুহির কাছে নিয়ে গিয়েছিল। তবে সে আসলে মিকাকে খুবই পছন্দ করত, এজন্য সে মিকার ফ্রেন্ড হতে চায়। এটা শুনে মিকার মনে তো লাড্ডু ফুটছিল আর ভাবছিল আজকে আমরা ফ্রেন্ড হব, কালকে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হব এবং আমাদের ভিতরে সব কিছু হবে। এজন্য সে কিমের সাথে ফিল্ম দেখতে যায় এবং ফিল্ম দেখার পর সে যখন বাইরে আসে তখন বাইরের আবহাওয়া খুবই খারাপ ছিল, অনেক জোরে বৃষ্টি পড়া আরম্ভ হয়। ঠিক তখনই রুহি এসে নিজের কোট দিয়ে মিকাকে কভার করে নেয়। রুহি তখন কিমকে বলে আমি আশা করি তুমি আজকে মিকার সাথে এই ডেটটা খুবই এনজয় করেছো আর এখন আমি আমার ওয়াইফের খেয়াল রাখতে পারবো। এসব শুনে মিকা রুহির প্রতি খুবই রেগে যায়। সে রাগ করে আগে আগে হাঁটছিল এবং রুহিকে অনেক বকাবকি করছিল। আর সে রুহিকে বলে তুমি কি সব জায়গায় আমাকে ফলো করো, নাকি তুমি আমার সাথে জিপিএস ট্র্যাক লাগিয়ে রেখেছো যে সব সময় আমি যেখানে তুমি সেখানে পৌঁছে যাও। তখন রুহি মিকার কাছে আসে তাকে কিস করার জন্য, কিন্তু মিকা জোরে রুহিকে একটা চড় মারে। তখনই জোরে বিদ্যুৎ চমকায় আর মিকা তাড়াতাড়ি রুহিকে জড়িয়ে ধরে। তখন মিকার মনে পড়ে ছোটবেলা থেকেই বিদ্যুৎ চমকালে সে ভয় পেত আর তখন থেকে রুহি এমন সিচুয়েশনে আমার হাত ধরে থাকতো যাতে আমি ভয় না পাই। আর আবহাওয়া খারাপ হওয়ার জন্যই হয়তো সে আমার কাছে চলে এসেছে, এজন্য আমার তাকে ক্ষমা করে দেওয়া উচিত। তো এরপর দিন মিকা অফিসে যায়। সেখানে সকল স্টাফরা তাকে গুড মর্নিং বলে। তখন মিকা রুহির টেবিলের কাছে গিয়ে তাকে একটি ফাইল দেয় আর এখানে আমরা রুহির হাতে ব্যান্ডেজ করা দেখি। আর এই সিচুয়েশনটা কিভাবে হলো সেজন্য আমাদেরকে দুদিন আগের একটা সিন দেখানো হয়। আসলে একটি মোটরসাইকেল মিকাকে হিট করতে যাচ্ছিল আর তাকে বাঁচাতে গিয়েই রুহির হাতে ব্যথা লেগেছে। এই ব্যাপারটা যখন মিকার দাদু জানতে পারে তখন সে মিকাকে বলে দেখো মিকা, রুহির সবসময় অনেক কাজ থাকে আর সে যেহেতু তোমার জন্যই হার্ট হয়েছে তাই তোমার এখন তার বিয়ে হয়ে তাকে সাহায্য করা উচিত। তো এজন্য মিকা রুহির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে রুহির কাজে হেল্প করছিল। তো রুহিকে হেল্প করতে গিয়ে
মিকা খুবই ক্লান্ত হয়ে পড়ে। আর সে ভাবতে থাকে রুহিকে সারাদিন এত কাজ করতে হয়, তবে তার মধ্যেও সে আমার জন্য সময় বের করে। তো এর পরদিন রুহি মিকাকে কনফিউজ করে যে আমি ছোটবেলা থেকেই তোমাকে ভালোবাসি, কিন্তু কখনোই আমি তোমাকে বলিনি। আর এখনও আমি তোমার সাথে কোনো জোর জবরদস্তি করতে চাই না। আমি চাই তুমি নিজে থেকেই আমাকে ভালোবাসো। তো এর পরের সিনে মিকা রুহিকে বলে, তুমি তো এখন আমার হাজবেন্ড হয়ে গিয়েছো, তাই তোমার এখন এত কাজ করার প্রয়োজন নেই। তুমি এখন আমার সাথে সময় কাটাও। তা শুনে রুহি বলে, তোমাকে কিডন্যাপ হওয়া থেকে বাঁচানোর পর তোমার গ্র্যান্ডপা আমার উপর খুবই খুশি হয়েছিলেন, আর সে আমাকে অরফানেজ থেকে বের করে তাদের কোম্পানিতে রেখে দিয়েছিলেন। আর এখন সে আমাকে তোমার বডিগার্ড বানিয়ে দিয়েছে। তবে এর ভিতরেই আমি তোমাকে ভালোবেসে ফেলি। আমি জানি আমি তোমার যোগ্য নই, এজন্যই আমি কঠোর পরিশ্রম করেছি, এবং আজ এই কারণেই কোম্পানিতে আমার ভালো একটি পজিশন আছে। তাই দাদু আমাদের বিয়েতেও আপত্তি করেননি। আমি জীবনে আরও কাজ করে তোমার যোগ্য হয়ে থাকতে চাই। তো এবার রুহি যখন মিকার চোখের দিকে তাকায়, তখন তার হার্টবিট অনেক বেড়ে যায়। তাই সে মিকাকে কিস করে। তবে এখন মিকা তাকে আর বারণ করে না, বরং সে রুহিকে আই লাভ ইউ বলে, আর বলে আমি তোমাকে ভালোবাসতে চাই। এমনিতেও কারো প্রথম ভালোবাসা টেকে না, এজন্য আমি তোমার সাথে ভালোবাসার অ্যাক্টিং করতে চাই, যাতে পরবর্তীতে আমার অ্যাফেয়ার করতে কোনো প্রবলেম না হয়। এসব শুনে রুহির মুড অফ হয়ে যায় যে আমি এই মেয়েটিকে এত ভালোবাসি, তবে সে আমাকে শুধু ট্রেনিং পার্টনার হিসেবে ইউজ করতে চায়। তারপরেও সে ভাবে যে কোনো কিছু না হওয়ার থেকেও কিছু তো হচ্ছে, এটাই বেটার। এটার জন্য রুহি রাজি হয়ে যায়। তো এর পরের দিন থেকে মিকা রুহিকে অন্য নজরে দেখতে থাকে। যখন রুহি অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখন সে লুকিয়ে লুকিয়ে রুহিকে দেখতে থাকে। এরপর রুহি যখন অফিসের জন্য বেরিয়ে যায়, তখন সে রুহিকে বারবার মেসেজ করে ডিস্টার্ব করতে থাকে। এরপর সে অনলাইনে ফার্স্ট লাভের সাথে রিলেটেড কিছু আর্টিকেল পড়তে থাকে। আর সেখান থেকে মিকা জানতে পারে তাকে তার পার্টনারের সাথে অনেক বেশি সময় স্পেন্ড করতে হবে। রুহি সারাদিন অফিসে বিজি থাকে, এজন্য মিকা রাতের সময়টা রুহির সাথে কাটাতে চায়। রুহি যখন ঘরে এসে মিকাকে তার রুমে দেখে, তখন সে অনেক অবাক হয়। তো মিকা তাকে বলে দেয়, আজকে রাতে আমি তোমার সাথে ঘুমাবো। এটা শুনে রুহি খুবই অবাক হয়। তখন মিকা লাভ আর্টিকেলের ব্যাপারে রুহিকে বলে, কিন্তু রুহিকে এখনও ল্যাপটপে কাজ করার ছিল। এজন্য মিকা খাটে শুয়ে শুয়ে রুহিকে কাজ করতে দেখে, এবং সে নিজে মনে মনেই ভাবে রুহির শোল্ডার কতটা চওড়া। আমি তো আজকেই তাকে প্রথমবার লক্ষ্য করলাম। তো অনেক সময় পর রুহি যখন তার কাজ শেষ করে, তখন সে দেখতে পায় মিকা বিছানায় ঘুমিয়ে পড়েছে। রুহি যখন তাকে কাছ থেকে দেখতে যায়, তখন মিকা তার হাত ধরে ফেলে আর ঘুমের ঘরে বলতে থাকে, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমি তোমাকে কোথাও যেতে দেব না। এটা শুনে রুহি মিকার মাথায় হাত বুলিয়ে দেয়। তখন মিকা লাফ দিয়ে উঠে পড়ে। রুহি তখন তার মাথায় হাত বুলিয়ে বলতে থাকে কিছুক্ষণ এভাবে ঘুমিয়ে থাকতে, আর সে মিকাকে কিস করে। এরপর মিকা মনে করে রুহি কিস করে তাকে আই লাভ ইউ বলেছে, এজন্য সে রুহিকে হাগ করে। তো এরপর দিন মিকা তার বান্ধবী মিউরির কাছে গিয়ে এসব ঘটনা বলে, আর সে অনেক লজ্জা পেতে থাকে। তার বান্ধবী মিউরির বলতে থাকে যে ছেলেদের মনে সব সময় ফিজিক্যাল হওয়ার কথা চলতে থাকে। এজন্য মিকাও তখন মনে করতে থাকে যে রুহির মনেও কি আমাকে নিয়ে এসব কথা চলতে থাকে, সেও কি আমাকে এরকম নজরেই দেখে, কিন্তু আমি তো এসব কিছু বুঝতেই পারিনি। তো এরপর থেকে মিকা রুহিকে দেখলেই লজ্জা পেত। সে রুহির সামনে পর্যন্ত আসতো না, এমনকি পুরো শরীরে কাপড় পরে মুখ ঢেকেই চলাফেরা করত। এসব দেখে রুহি মনে করে যে নিশ্চয়ই কোনো একটা গড়বড় আছে। তো একদিন মিকা অফিসে রুহিকে কফি দিতে যায়, কিন্তু তখন ভুল করে রুহি মিকার হাত ধরে ফেলে। এতে ভয় পেয়ে মিকা কফির কাপটাই ফেলে দেয়। তবে কফিটা সোজা মিকার পায়ের পরে এসে পড়ে। এইটা দেখে সেখানকার সব স্টাফরা অনেক ভয় পেয়ে যায়। রুহি তাড়াতাড়ি মিকাকে কোলে তুলে তাকে ওয়াশরুমে নিয়ে যায়, আর মিকার পুড়ে যাওয়া পাটি ঠান্ডা পানি দিয়ে ধুতে থাকে। কিন্তু তখন মিকার মনে অন্য কিছুই চলছিল। এরপর রাতের বেলায় মিকা
ছোট একটা ড্রেস পরে রুহিকে তার কাছে আসার কথা বলে। আসলে ও সবকিছু একসাথে করে একবারে সব হেজিটেশন খতম করতে চায়। তো রুহি যখন তার কাছে আসে তখন সে ফিল করে মিকা তাকে দেখে অনেকটা ভয় পাচ্ছে। এজন্য সে নিজের মাথা দিয়ে মিকার মাথায় আঘাত করে আর তাকে বলে, তোমার কি হুঁশ আছে? যখন তুমি কমফর্টেবলই না তখন তুমি আমার ক্লোজ আসার কেন চেষ্টা করছো? তখন মিকা তাকে বলতে থাকে, আমি এক জায়গায় পড়েছি যে সব পুরুষই তার পার্টনারের কাছে এসব কিছুই চায়। রুহি বলে, এটা ঠিক, কিন্তু আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নিজের সীমানা ভাঙতে পারবো না। আমার জন্য তোমার খুশি এবং তোমার ইচ্ছাটাই বেশি গুরুত্বপূর্ণ। তো এর পরদিন মিকা এবং রুহি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একে অপরকে কিস করে। কিন্তু ঠিক তখনই হারুকা নামের একটা লোক তাদের এই ছবিটি নিজের ফোনে ক্যাপচার করে নেয়। আর এই লোকটিকে তা আমরা পরেই জানতে পারবো। এর পরের সিনে মিকা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সে একটি ছোট্ট বাচ্চাকে দেখতে পায়। সে রাস্তায় বসে বসে পিয়ানো বাজাচ্ছিল, কিন্তু কেউই তার পিয়ানো বাজানো শোনার জন্য দাঁড়াচ্ছিল না। ঠিক তখনই মিকার একজন কাজিন ব্রাদার আমানে চলে আসে। সে ওইখানে খুব ভালোভাবে পিয়ানো বাজিয়ে মানুষদের আকৃষ্ট করে আর সবাই তার পিয়ানো বাজানো দেখে হাততালি দিতে থাকে। এর পরের সিনে মিকা আমানিকে জিজ্ঞাসা করে, তুমি বিদেশ থেকে কবে ফিরেছ? আমানও বলে, আমি তো কিছুদিন আগেই ফিরে এসেছি। সেখানে তারা দুজন অনেক গল্প করে। এর পরের সিনে মিকা আমানিকে নিজের বাসায় নিয়ে আসে। তবে রুহি আগে থেকেই বাসায় ছিল। তখন আমানি বলতে শুরু করে, আমি যতদিন জাপানে ছিলাম ততদিন তো তোমরা ডেট করছিলে না। মিকা, তোমার কি মনে আছে তুমি আমার কাছে এসে রুহির নামে কত বদনাম করতে, যে এই বডিগার্ড কতটাই না আজব, এই লোকটার মাথায় কোনো বুদ্ধিশুদ্ধি নেই, এ সব সময় আমার পেছন পেছন ঘুরতে থাকে। আমানে সেখানে মিকার সামনেই রুহির বদনাম করতে থাকে। এসব শুনে রুহি এবং মিকার অনেক আজব লাগছিল। এরপর আমানে বলতে শুরু করে, তোমার মনে আছে মিকা, তুমি একবার আমাকে প্রপোজ করেছিলে, তাহলে তুমি রুহিকে ছেড়ে আমাকে বিয়ে করতে পারো, আমাদের দুজনের ফ্যামিলি ম্যাচ করে। এটা শুনতেই রুহি মিকাকে টান দিয়ে নিজের কাছে নেয় আর তাকে কিস করতে থাকে। এরপর সে আমানিকে বলে, এখন তো তুমি বুঝে গিয়েছো যে আমরা দুজন একসাথে অনেক খুশি আছি, তো তোমার উচিত আমাদের মাঝখান থেকে সরে যাওয়া। তবে আমানি এখানে একটি কাণ্ড করে ফেলে। সে সোজা গিয়ে রুহিকে কিস করে দেয় আর তাকে বলে, এখন তোমার কি মনে হচ্ছে? আমি তো তোমাকে কিস করলাম, তাহলে আমরা কি দুজন দুজনকে ভালোবাসি? মোটেও না। আর তুমি যখন মিকাকে কিস করছিলে সে তখন অনেকটা আনকমফর্টেবল ফিল করছিল। এর মানে হলো তোমরা দুজন এর থেকে বেশি কিছু করোইনি। এই জন্য মিকাকে পাওয়ার চান্স আমার কাছে এখনো আছে। এর পরের দিন আমানে অফিসে গিয়ে মিকাকে তার সাথে লাঞ্চে যাওয়ার প্রস্তাব দেয়। তখন মিকা দূরে থাকা রুয়ের দিকে তাকায়। এটা দেখে আমানে বুঝতে পারে যে মিকা রুয়ের কাছ থেকে পারমিশন নিতে চায়। এরপর আমানে সোজা রুয়ের সামনে এসে বলতে থাকে, আমি গ্র্যান্ডপার থেকে আগে থেকে পারমিশন নিয়ে এখানে এসেছি, এজন্য আমি তোমার কাছ থেকে পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন মনে করছি না। আর তাছাড়া আমার কাছে টাকা, মর্যাদা ও সম্মান আছে, আর যেটা তোমার থেকেও অনেক বেশি। তুমি সবসময় কাজে বিজি থাকো, তোমার কাছে মিকার জন্য কোনো সময় নেই। এজন্য তুমি মিকাকে আমার জন্য ছেড়ে দাও, আমি ওকে তোমার থেকেও খুশি রাখবো। এর পরের সিনে আমানে মিকাকে নিয়ে বাইরে যায়। সেখানে সে মিকার সাথে পুরো লাইন মারতে শুরু করে। আর সে মিকাকে বলছিল, তুমি জানো না আমি যখন তোমার বিয়ের ব্যাপারে জানতে পারি তখন আমার ঠিক কেমন ফিল হয়েছিল। প্লিজ মিকা, তুমি আমার হয়ে যাও, আমি তোমাকে অনেক খুশি রাখবো। রাতের বেলায় মিকা যখন বাসায় ফেরে তখন সে রুহিকে অনেকটা চিন্তিত দেখতে পায়। এজন্য সে রুহিকে আশ্বাস দিয়ে বলে, তোমার চিন্তা করার কোনো দরকার নেই, তোমার সামনে আমানে কিছুই না। এটা শুনতেই রুহি তাকে কিস করে। তখন মিকা বলতে থাকে, আমি ইমোশনালি এখন রেডি না। এটা শুনতে রুহি থেমে যায় আর সে মিকার কাছে সরি বলে। তো এরপর দিন আবারও আমানে অফিসে চলে আসে। তখন রুহি পেছন থেকে এসে তাকে স্ন্যাক্স খাওয়ার অফার দেয়।
এরপর আমানে তার টাকা পয়সা এবং ক্ষমতা নিয়ে আবারও প্রশংসা করতে শুরু করে দেয়। এসব শুনে রুই বলতে থাকে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, তোমার কাছে কিউট ফেস, পাওয়ার এবং ব্যাংক ব্যালেন্স সব কিছুই আছে। শুনেছি তুমি পিয়ানো খুব ভালো বাজাতে পারো। এটা বলে সে সোজা একটা নাইফ নিয়ে আমানের আঙুলের কাছে রেখে বলতে থাকে, তোমার বাঁচার জন্য সব কিছুই আছে, কিন্তু আমার কাছে মিকা ছাড়া আর কিছুই নেই। আর সে আমানেকে ভয় দেখানোর চেষ্টা করে। এর পরের সিনে আমানে মিকার কাছে এসে বলে, তুমি ভালোবাসার জগতে একদমই নতুন, কিন্তু রুই এ বিষয়ে একজন দক্ষ খিলাড়ি। সে তোমাকে তার ভালোবাসার ফাঁদে ফেলতে চাইছে। তুমি একবার ভেবে দেখো তো, তোমার এই ফেক ম্যারেজটা রুইয়ের সাথে না হয়ে আমার সাথে হলে তোমার হৃদয়ে হয়তো আমার জন্য এই ফিলিংসটা আসতে শুরু করতো। তখন মিকা বলে, কিন্তু এখন আমার রুইয়ের সাথে বিয়ে হয়ে গেছে এবং আমার মনে শুধু তার জন্যই ফিলিংস আছে, আর তোমার জন্য কখনোই আমার মনে ফিলিংস আসবে না। তখনই সেখানে রুই আসে আর সে মিকাকে তার কাছে নিয়ে বলতে থাকে, মিকার জবাবটা তুমি শুনে নিয়েছো, এজন্য তোমার আর দেরি না করে এখান থেকে চলে যাওয়া উচিত। তখন আমানে এসে বলতে থাকে, আমি এখন তো চলে যাচ্ছি, তবে আমি খুব দ্রুতই ফিরে আসব এবং তোমার থেকে মিকাকে ছিনিয়ে নেব। এর পরের সিনে রুই মিকাকে অরফানেজে নিয়ে যায়, যেখানে সেনরো কোম্পানি প্রত্যেক বছর বাচ্চাদের নানান কিছু ডোনেট করত। তো এখানে তাদের সাথে হারুকা নামের একজন বিজনেসম্যানের দেখা হয়, যে এখানে প্রায় সময় ডোনেট করতে আসতো। আর সে রুইকে অনেক আগে থেকেই চিনত। তবে সে হঠাৎ করে মিকার হাতে কিস করে দেয়। তখন সে মিকাকে বলে, আজকে আমি খুবই বিজি আছি, তবে এরপর যখন আমি তোমার সাথে দেখা করব তখন আমি নিশ্চয়ই রুইয়ের পুরনো দিনের ব্যাপারে অবশ্যই বলবো। তো এর পরের সিনে রুই খেয়াল করে মিকা একটু ব্লাশিং করছিল। তখন রুই তাকে বলতে থাকে, শোনো, তুমি শুধু আমাকেই ভালোবাসো, এজন্য এরপর থেকে ওই হারুকার সাথে বেশি মেলামেশার দরকার নেই, ও খুব একটা ভালো লোক নয়। এখানে মিকা রুইকে জেলাস ফিল হতে দেখে খুশি হয়। এরপর মিকা কিছুদিনের ছুটি নিয়ে রুইয়ের সাথে ভ্যাকেশনে যায়। সেখানে দুজন একসাথে অনেক সময় স্পেন্ড করে, আর এর ফলে দুজন অনেক ক্লোজে এসে পড়ে। এরপর ভ্যাকেশন থেকে ফেরার পর দুজনে যখন অফিসে আসে তখন মিকা সারাদিন শুধু রুইকে দেখতে থাকে। এর পরের দিন মিকা তার একজন ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। সেখানে সে জানতে পারে যে তার ফ্রেন্ডকে তার বয়ফ্রেন্ড চিট করেছে, যার ফলে সে মেয়েটার অবস্থা এত খারাপ ছিল যে সে এখন জীবিতই থাকতে চাচ্ছিল না। এজন্য মিকারও খুবই ইনসিকিউরিটি ফিল হচ্ছিল, যদি রুইও তাকে এভাবে চিট করে দেয় তাহলে আমার কি হবে। এরপরে মিকা যখন অফিসে ফেরে তখন সে দেখে অফিসের সব মেয়েরা রুইকে ঘিরে দাঁড়িয়ে আছে, আর তারা রুইয়ের সাথে ফ্লার্টিং করছিল। কিন্তু রুই তাদেরকে বলে দেয়, আমি এখন হ্যাপি ম্যারিড লাইফে আছি, এজন্য আমার সাথে ফ্লার্টিং করে কিছুই হবে না। এরপরে জয়ের নজর মিকার দিকে যায়, আর সে মিকাকে দেখে বুঝতে পারে যে নিশ্চয় মিকার মনের ভিতরে আমাকে নিয়ে কোনো না কোনো দুশ্চিন্তা চলছে। এজন্য সে মিকাকে আলাদা ডেকে তাকে ইনশিওর করে যে আমি শুধু তোমারই ছিলাম এবং তোমারই থাকবো। এর পরের সিনে র্যান নামের একজন মডেলের এন্ট্রি হয়, যাকে দেখে রুইয়ের মুখ থেকে বেরিয়ে যায়, মিস ইয়ান আপনি? রুই তখন নিজেকে সামলে নেয় এবং তাদের কাজের ব্যাপারে কথা বলা শুরু করে। আসলে মিস রান সানজো কোম্পানির একটি অ্যাডমির শুটিংয়ের পারপাজের জন্য এখানে এসেছিল, আর এখানেই আমরা একটা সত্য জানতে পারি, তা হলো মিস রান মিস ইউরির বোন। তাদের দুজনকে দেখতে একদম সেম। তো সেখান থেকে আমাদের পাস্টের একটা সিন দেখানো হয়। আসলে রুই যখন ছোট ছিল তখন সে তার বাবা মায়ের সাথেই থাকতো, আর রুইয়ের বাবা শুধু নেশা করত, সে কাজকর্ম কিছুই করতো না, সে শুধু রুই এবং তার মাকে পেটাতো। এতে অতিষ্ঠ হয়ে রুইয়ের মা বাসা থেকে পালিয়ে যায়, আর এরপর রুইয়ের বাবাও কোথাও একটা চলে যায় এবং রুইকে একটা অরফানেজে নিয়ে আসা হয়, কেননা সে একটি বাচ্চা ছিল আর সে একা একা কখনোই থাকতে পারবে না। সেখানে এসে রুইয়ের সাথে হারিকা এবং ইউরির দেখা হয়। ওরা দুজন রুইকে নিজেদের ছোট ভাইয়ের মতো ভালোবাসতো, কিন্তু পরে তাদের এই অরফানেজটি
স্যানজো এম্পায়াররা দখল করে নিয়েছিল। আর এখানে স্যানজো ফ্যামিলির একজন রিলেটিভ ডাইরেক্টর হয়ে এসেছিলেন। সে অনেক বৃদ্ধ ছিল, কিন্তু তার স্বভাব চরিত্র অতটা ভালো ছিল না। তো একদিন রাত্রে সে রুইয়ের সাথে অনেক খারাপ আচরণ করছিল। ঠিক তখনই সেখানে ইউরি চলে আসে। ইউরি ওই ডাইরেক্টরকে মেরে সেখান থেকে নিয়ে যায়। তো এরপর আমাদের কিছুদিন পরে সিন দেখানো হয়। এখন হারুকার বয়স 18 বছর। এজন্য তাকে এই অরফানাজ ছেড়ে চলে যেতে হয়। সে অরফানাজ থেকে বেরিয়ে একটি ফ্যাক্টরিতে কাজ করে নিজের জীবন পরিচালনা করত। কিন্তু সে যাওয়ার আগে রুইকে বলে গিয়েছিল যে এখন থেকে সে যেন ইউরিকে দেখে রাখে। কিন্তু রুই তার কথা রাখতে পারে না, কারণ ইউরি ডাইরেক্টরের জন্য প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। আর এই ব্যাপারটি ডাইরেক্টরের ওয়াইফও জানতে পারে। তখন সে ইউরির কাছে এসে তার সাথে অনেক খারাপ বিহেভ করে এবং এর সম্পূর্ণ দোষ তিনি ইউরির উপরে দিয়ে দেন। এসবে ইউরির ভীষণ রাগ হয়। এই জন্য সে ডাইরেক্টরের কাছে একটি নাইফ নিয়ে ডাইরেক্টরকে মারতে যায়। তখন ডাইরেক্টর তাকে এসব কিছু করতে বারণ করে। তবে পেছন থেকে রুই চলে আসে। তখন রুইয়ের সামনে ডাইরেক্টর বলছিল, আমি বড় পরিবার স্যানজো ফ্যামিলি থেকে বিলং করি, তাই আমাদের পাওয়ার আইনেরও ঊর্ধ্বে। তুমি আমার কিছুই করতে পারবে না। ইউরি তখন ডাইরেক্টরের এই কথাগুলো সত্যি মনে করে। সে তখন এই অরফানেজের বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য ডাইরেক্টরকে নিয়ে তারা দুজনে ছাদ থেকে লাফ দেয়, যার ফলে ডাইরেক্টর এবং ইউরি দুজনেরই মৃত্যু হয়। কিন্তু স্যানজো ফ্যামিলি এই কেসটাকে একটি অ্যাক্সিডেন্ট বলে ক্লোজ করে দেয়। এরপর থেকে হারুকা এবং রুইয়ের মনে স্যানজো ফ্যামিলির উপর অনেক ঘৃণা তৈরি হয়। এদিকে হারুকা ফ্যাক্টরিতে কাজ করার সাথে সাথে গুন্ডাদের সাথেও বন্ধুত্ব করে নেয়। আর সে গুন্ডাদের কাছ থেকে জানতে পারে যে স্যানজো ফ্যামিলিতে মিকা নামের একমাত্র প্রিন্সেস আছে, যাকে পরিবারের সবাই অনেক ভালোবাসে। এরপরে হারুকা রুইয়ের কাছে আসে এবং তাকে বলে, আমাদেরকে স্যানজো ফ্যামিলির একমাত্র প্রিন্সেসকে জানে মেরে ফেলতে হবে, কিন্তু এখন নয়, যখন সঠিক সময় আসবে তখন মারবে, যার ফলে পুরো স্যানজো ফ্যামিলি পুরো ধ্বংস হয়ে যায়। কিন্তু ততদিন তোমাকে স্যানজো ফ্যামিলিতে খুব ভালো হয়ে থাকতে হবে। এই জন্য হারুকা তার গুন্ডা ফ্রেন্ডকে ইউজ করে মিকাকে কিডন্যাপ করিয়ে তারা নতুন নাটক সাজায়। আর তখনই সবার সামনে মিকার সেভিয়র সেজে রুই এন্ট্রি নেয় আর গুন্ডাদেরকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়, যার ফলে রুইয়ের ওপর খুশি হয়ে মিকার দাদু রুইকে মিকার বডিগার্ড বানিয়ে দেয়। এরপর থেকে রুই সব সময় মিকার সাথে থেকে তাকে সমস্ত সমস্যা থেকে রক্ষা করে, যাতে সঠিক সময় আসলে সে মিকাকে মেরে ফেলতে পারে। আর সেই সঠিক সময়টা এখন চলে এসেছে। এই জন্য হারুকা এবং মিস র্যান রুইয়ের কাছে চলে এসেছিল। কিন্তু এখানে একটা গড়বড় হয়ে গেছে, কারণ রুই এখন মিকাকে ভালোবেসে ফেলেছে। এক রাতে মিকা যখন ঘুমাচ্ছিল তখন রুই মিকাকে গলা চেপে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু তখন তার মিকার সাথে কাটানো খুব ভালো সময়গুলো মনে পড়তে থাকে। এই জন্য সে কোনো উপায় না পেয়ে কাঁদতে থাকে, কারণ না তো এখন সে মিকাকে মারতে পারবে আর না তো ইউরির মৃত্যুর বদলা নিতে পারবে। এই জন্য সে এর পরের দিন হারুকার কাছে গিয়ে বলে, আমি তোমাদেরকে ধোঁকা দিতে পারবো না, এমনকি আমি মিকাকেও মেরে ফেলতে পারবো না। এই জন্য তার থেকে ভালো এটা হবে যে আমি নিজেকেই মেরে ফেলি। এটা বলে সে একটি নাইফ দিয়ে নিজের গলা কাটতে যাচ্ছিল, কিন্তু হারুকা তখন নাইফটি ধরে ফেলে আর রুইকে বলে, আমার বদলা তোমাকে মেরে ফেলা নয়, তুমি মরলেও আমার কিছু যায় আসে না, আমি তো আমার বদলা ঠিকই নিয়ে ছাড়বো। এই জন্য এর থেকে ভালো তুমি আমার গান নাও এবং শ্যুট করে আমাকে মেরে ফেলো। কিন্তু রুই হারুকাকে মারতে পারে না, কারণ হারুকা ছোটবেলায় তার অনেক খেয়াল রেখেছিল। এই জন্য সে অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। এর পরের দিন সে হারুকা এবং মিস র্যানের সাথে মিস টেরেসানের অফিসে যায়, যেখানে মিকাও ছিল। এখানে তারা সবাই তাদের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে এবং মিকার দিকে গান পয়েন্ট করে তাকে মেরে ফেলতে যায়। তখন মিকার দাদু বলে, যদি তুমি কাউকে সাজা দিতে চাও তাহলে তুমি আমাকে মেরে নিজের বদলা পূরণ করো।
তোমাদের সাথে যা ঘটেছে এতে আমাদের কোনো দোষ নেই। আমি তো এই ঘটনার ব্যাপারে কিছুই জানি না। কিন্তু আমার আদরের মিকাকে ছেড়ে দাও, ও তো কোনো ভুল করেনি। তখন হারুকা বলে, ঠিক বলেছেন, আপনাদের কোনো ভুল নেই। কিন্তু অরফানাজে যে বাচ্চারা থাকে তাদেরও কোনো ভুল ছিল না। কিন্তু তারপরও আপনাদের ফ্যামিলির লোক আমাদের অনেক নির্যাতন করেছে, যার ফলে আপনারা এখন তার শাস্তি ভোগ করবেন। এটা বলেই হারুকা মিকার উপর শুট করে দেয়। কিন্তু প্রতিবারের মতোই এবারও মিকাকে বাঁচানোর জন্য রুই সামনে চলে আসে, যার ফলে সে ঘায়েল হয়ে যায়, কারণ রুইয়ের হাতের উপর গুলি লেগেছিল। যার ফলে হারুকা আরও বেশি রেগে যায় এবং সে রুইয়ের উপর আরও একটা গুলি চালিয়ে দেয়। এরপরে সিন 6 মাস পরে শিফট হয়ে যায়। এখানে আমরা দেখতে পাই মিকার সাথে আমানের বিয়ে হয়ে গিয়েছিল, কেননা সেদিনের ওই ঘটনার পর থেকে গ্র্যান্ডপা মিকা এবং রুইয়ের ডিভোর্স করিয়ে দিয়েছিল। সে রুইকে হসপিটালে ভর্তি করে তাকে ভালো করে ট্রিটমেন্ট করায়। কিন্তু সেই ঘটনার পর থেকে রুই একবারও মিকার দিকে মুখ তুলে তাকায়নি, কেননা সে অনেক লজ্জিত ছিল, কারণ সে নিজেই মিকাকে জানে মেরে ফেলতে চেয়েছিল, যেখানে মিকা আমাকে অনেক বেশি ভালোবাসে। এজন্য সে ঠিক হওয়ার পর কোথাও একটা চলে গিয়েছিল। মিকা রুইকে খোঁজার অনেক চেষ্টা করে, কিন্তু সে রুইকে কোথাও খুঁজে পায় না। এদিকে আমানে মিকাকে বিয়ে করে অনেক খুশি ছিল। তাদের বিয়ের 6 মাস হয়ে গিয়েছে, কিন্তু মিকা একবারও তাকে নিজের ক্লোজে আসতে দেয়নি, যার ফলে আমানে এবার বুঝে যায় মিকা শুধু আমাকে বিয়ে করেছে গ্র্যান্ডপার কথাতে, সে তো আমাকে মোটেও ভালোবাসে না। তবে কিছুদিন পর মিকা রুইয়ের খোঁজ পেয়ে যায়। রুই বিচের কাছে একটি অরফানেজে থাকছিল। সেখানকার বাচ্চারা রুইকে অনেক ভালোবাসতো। সেখানে সে মিকাকে দেখে তাকে না চেনার ভান করতে থাকে, কিন্তু মিকা রুইয়ের পেছন ছাড়ে না। সে রুইয়ের পেছনে যায় এবং তাদের কাটানো ভালো মুহূর্তের কথা মনে করাতে থাকে। রুই তখন মিকাকে সরি বলে আর বলে, আমি তোমার সাথে যা যা করেছি সেরপর থেকে আমি তোমার চোখে চোখও রাখতে পারছি না এবং আমার একটা হাতও ড্যামেজ হয়ে গেছে। এবার থেকে আমি তোমার ভালোভাবে খেয়ালও রাখতে পারবো না, এজন্য তুমি এখন আমাকে ভুলে যাও। তখন মিকা বলে, এত বছর ধরে তুমি আমার খেয়াল রেখেছো, তাই এখন আমার পালা, এখন আমি তোমার খেয়াল রাখবো। তাদের কাটানো সমস্ত ঘটনাকে মনে করে দুজনেই অনেক ইমোশনাল হয়ে যায় এবং দুজনে কান্না করে একে অপরকে কিস করে। এরপরে দুজনে ঠিক করে যে তারা আবারও বিয়ে করবে এবং তাদের বাচ্চা হবে, যাতে তাদের পরিবারটি পরিপূর্ণ হয়। আর আমরা আমাদের ফেলে আসা খারাপ সময়টিকে ভুলে গিয়ে নতুন করে শুরু করব। আর এই হ্যাপি এন্ডিংয়ের সাথে এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই স্টোরি তোমাদের কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।